আসসালামু আলাইকুম। নিকোলাস মাদুরো ভেনেজুয়েলাতে ২০১৩ সালে নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে। তো তিনি ছিলেন যে বামপন্থী ঘরানার একজন রাজনীতিবিদ এবং কট্টর আমেরিকা বিরোধী বা ওয়েস্টার্ন যে হেমিস্ফিয়ার সেটা বিরোধী। স্বভাবতই তার যে অ্যালাই তারা ছিল হচ্ছে যে আপনার ইরান, রাশিয়া, চায়না ইত্যাদি। তো আমেরিকা প্রথম থেকেই বিষয়টি পছন্দ করে নাই এবং সেজন্য আমেরিকা চেয়েছে যে যে বিরোধী যে জোট তার সাথে সুসম্পর্ক রাখতে, এবং সুসম্পর্ক বলতে কি এটা আসলে অনেকটা ভারত ও আওয়ামী লীগের মাঝে যে সম্পর্ক সেই পর্যায়ে। তো চেয়েছিল যে ওরা আসুক। তো যেহেতু নির্বাচনে আসলে জয়ী হতে পারে নাই তারা, তো সেই ক্ষেত্রে আসলে তো আসতে তো পারে নাই। তো সে তখন থেকে আমেরিকা বিভিন্ন ধরনের অ্যালিগেশন দেওয়া শুরু করলো যে ভেনেজুয়েলায় আসলে যে শাসন এসেছে তারা খারাপ বা গণবিরোধী কিংবা হচ্ছে কি যে সুশাসন চায় ইত্যাদি ইত্যাদি। তো এগুলাতে তো আসলে অত একটা কাজ হয় না, আপনারা জানেন। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র যেটা হচ্ছে ডলার, আমেরিকান ডলার, সেই ডলার স্যাংশন আরোপ করে ভেনেজুয়েলার উপর। তো ভেনেজুয়েলার উপর ডলার স্যাংশন আরোপ করলে যেটা হয় যে ভেনেজুয়েলার তেল যে রপ্তানি সেটা বন্ধ হয়ে যায়। কারণ আমরা তো আসলে যখন তেল কিনবো, কথার কথা বাংলাদেশ তেল কিনবে, তখন তো বাংলাদেশ আসলে পেমেন্টটা ডলারে করবে। কিভাবে ডলার ছাড়া অন্য কোনো পেমেন্ট দিব? তো বিশেষ করে বর্তমানে দুনিয়াতে যত রকমের যে অয়েল বা তেল কেন্দ্রিক যত ট্রানজেকশন হয় সব ডলারে হয়, মার্কেটটাই হচ্ছে ডলারে। তো এখন আপনাকে যদি একজন তরকারি পাইকারি ব্যবসায়ীকে যদি বলে না তুমি কারণ বাজার ঢুকতে পারবে না, তো তাহলে কি আসলে তার তরকারি ব্যবসাটাই বন্ধ হয়ে যায়? ঠিক সেরকম আর কি। যদি বলা হয় যে না আমেরিকার কোনো ব্যাংক বা আমেরিকার ডলারকে ইউজ করে কোনো আন্তর্জাতিক ট্রানজ্যাকশন করতে পারবে না, তাহলে ওই রাষ্ট্রের আসলে তেল রপ্তানি বন্ধ হয়ে যায়। এখন আপনি বলতে পারেন কেন ডলার ছাড়া অন্য কোনো ইয়েতে করলো? কথা কথা আমরা ইউরোপে গার্মেন্টস এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পর ইউরো অর্জন করলাম, তো ওই ইউরো দিয়ে ভেনেজুয়েলাকে আমরা তেল কিনলাম বা ইত্যাদি। এটা আসলে থিওরিটিক্যালি পসিবল, কিন্তু কেন বাস্তবে সম্ভব না? কারণ দেখা গেল যেই ব্যাংকটা এই কাজ করবে সেই ব্যাংককে বলা হবে তুমি আমেরিকার সাথে কোনো ট্রানজ্যাক্ট করতে পারবে না, সো তোমার ব্যাংক স্যাংশনের এন্টিটি আওতায় হবে। এবং ইউরোপের সাথে দেখা গেল যে ওই ব্যাংকটাও তখন মানে লেনদেন করতে পারবে না, কারণ ইউরোপ আর আমেরিকা হচ্ছে কি যে খুব ক্লোজ অ্যালাই। সো তারা আসলে একজন আরেকজনের সাথেই সবসময় আপনার স্ট্র্যাটেজিক পলিসিগুলো করে, বা আমেরিকা যেটা করে ইউরোপ সেখানে যেতে বাধ্য হয়। তো সেইভাবে আসলে ইউরোপের সাপোর্ট ওইভাবে পাওয়া যাবে না, বা অন্য যে কোনো দেশ যদি সাপোর্ট দিতে চায় সেই দেশ আসলে আমেরিকার আসলে রক্তচক্ষুর মুখোমুখি হয়ে সো এই কাজগুলো করে না, বাস্তবে করে না। সেই জন্যই দেখা যায় কি যে যার উপর ডলার স্যাংশন হয় তার উপর আসলে আন্তর্জাতিক স্যাংশনই পড়ে যায়। তো ভেনেজুয়েলাতে এই স্যাংশন দেওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বেশি মানে তেল মজুতকারী রাষ্ট্র। আমরা অনেকেই মনে করি যে সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় মানে তেলের রাষ্ট্র, কিন্তু আসলে না, আসলে সেটা ভেনেজুয়েলা। কিন্তু ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম রাষ্ট্রের একটা। তাদের সরকারের আয় বা দেশের মানে উন্নয়নের একটা বড় খাত ছিল তেল। এই সেক্টরটা বন্ধ হওয়ার পর ভেনেজুয়েলার অবস্থা দেখা গেল আরো খারাপ। মানে আগে তাও হয়তো কিছুটা ভালো ছিল, এখন একেবারে মানে পৃথিবীর তৃতীয় বিশ্বের রাষ্ট্রে পরিণত হয়েছে। এর পাশাপাশি যেটা হয়েছে যে ভেনেজুয়েলা অন্যান্য বাণিজ্য করতে পারতো না। দেখা গেল যে গার্মেন্টস মানে দরকার তার, অথবা সে হচ্ছে কি যে তার যে ভেনেজুয়েলা কৃষিতে খুবই ভালো, তো তার যে কৃষি পণ্য সেটা হয়তো বিদেশে রপ্তানি করবে। তো ডলার সেকশন করলে আসলে বেশিরভাগ বাণিজ্য থেকেই বলে যে বাংলাদেশের যত পাইকারি বাজার সেখান থেকে আপনাকে আউট করে দিল। তো তারপরে কি আপনি হচ্ছেন কি যে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগায় এটা করবেন? তো কার সাথে সে বাণিজ্য করবে? বাণিজ্য করবে তার সাথে যে ডলার সেকশন খেয়েছে। সেটা হচ্ছে ইরান। ইরানের সাথে দেখা গেল যে ভেনেজুয়েলার বাণিজ্য চলছে, তো ইরানের সাথে তখন সে হচ্ছে কি যে বিভিন্ন জাহাজ যেত আসতো, এবং রাশিয়া, চীন এদের সাথেও বিভিন্নভাবে বাণিজ্য চলছিল। তো চীনের কিছু ছোট ছোট ব্যাংক আছে যারা হচ্ছে আমেরিকার সাথে ট্রানজ্যাক্ট করে না এইভাবে, কিন্তু এই ধরনের স্যাংশন এন্টিটি যেমন ইরান, ভেনেজুয়েলা এই বা রাশিয়ার সাথে ইত্যাদি যে লেনদেনগুলো সেগুলো করে। তো এইভাবে দেখা গেল যে ক্ষুদ্র পর্যায়ে বাণিজ্য চলছিল। তো এইভাবে তো আসলে ভালো চলা যায় না, কোনো রকমে চলা যায়। তো কোনো রকমে চলতে চলতে কিন্তু বহু বছর চলে যাচ্ছে। আমরা ২০১৩ থেকে শুরু করে আমরা কিন্তু প্রায় ২০২০ পর্যন্ত চলে এসেছি। তো এর মাঝে আমেরিকা যেই কাজটা করলো সেটা হচ্ছে কি যে আমেরিকা একদা একটা কু করার চেষ্টা করলো মার্সেনারিদের দিয়ে। মানে আমেরিকার যে সরকারি বাহিনী কিংবা আমেরিকার যে অফিসিয়াল বাহিনী তারা না, বরং কিছু মার্সেনারি দেখা গেল ভেনেজুয়েলার যে আপনার সরকার বিরোধী শক্তি আছে তাদেরকে বনে জঙ্গলে ট্রেনিং দিত, আর্মড ট্রেনিং দিত, এবং নিজেরাও হচ্ছে কি যে তারা যে ইয়ে ছিল যে মার্সেনারি বলতে বোঝায় যারা টাকার বিনিময়ে যুদ্ধ করতে প্রস্তুত। তো এরকম একটা বেসরকারি বাহিনী আছে।
তো তারা কি করলো যে এই ট্রেনিং করে বা বিভিন্ন বাহিনী টাহিনী নিয়ে চেষ্টা করলো যে প্রেসিডেন্ট প্যালেসে আক্রমণ করতে। তো ওইভাবে সাগর দিয়ে গিয়ে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু ওরা ধরা পড়ে গেল। কোনোভাবে তথ্যটা লিক হয়েছে বা অপারেশনটা ফেল করেছে, যেভাবে হোক এটা ধরা পড়লো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দায়ী করলো যে আমেরিকা সরকার এর পিছিয়ে দেয়। সরকার বলে না, ওরা নিজেরাই কিছু করতে দিয়েছে, এটা আমি এটার সাথে জড়িত না। তো এর পরবর্তীতে দেখা গেল যে আরো বহু বছর মানে মাদুরো সরকার আপনার রান করছে। তো রান করতেছে এখন সে মোটামুটি একরকমের পরিস্থিতিতে কষ্ট করে হলো একরকম অ্যাডজাস্ট করে ফেলছে এবং ভেনেজুয়েলার জনগণও মোটামুটি অ্যাডজাস্ট করে নিচ্ছে হয়তো ওই পরিবর্তিত পরিস্থিতিতে। তো এখন বললো কি যে না, তুমি তো আসলে ডলার স্যাংশন দিয়ে তোমাকে থামানো যাচ্ছে না, তোমাকে সকল স্যাংশন দিব, তোমার কোনো জাহাজ কোনো দেশে যেতে পারবে না। তো এই স্যাংশনটা এসেছে ডিসেম্বরে, 2025 ডিসেম্বরে। তো 25 ডিসেম্বরে এই স্যাংশন আসার পরে ভেনেজুয়েলা তারপরে জাহাজ পাঠায়, কারণ বাণিজ্য তো আসলে করতে হয়, মানুষ তো বাঁচতে হয়। তো দেখা গেল তখন তার জাহাজের উপর আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলা তারা আক্রমণ করে এবং প্রতিহত করে, কিছু জাহাজ আটক করে। এরপরে ভেনেজুয়েলা যেটা করলো যে জাহাজের সাথে তারা নেভি শিপ পাঠালো। তো ভেনেজুয়েলার আর্মি আছে, তো আর্মি যে নেভি শিপ সেটা জাহাজের সাথে পাঠালো। এবারে আর মানে আমেরিকা ঘেসলো না, হিসেবে তো দুই দেশের যুদ্ধ লেগে যাওয়ার কথা, কিন্তু ঘেসলো না ঘেসে চুপচাপ থাকলো। তো এইভাবে বাণিজ্যটা চালাতে গেল। ঠিক তার কয়েকদিন পরে আমেরিকা এসে যে নিজস্ব সরকারি বাহিনী মানে গভর্নমেন্ট যে নিজের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আক্রমণ করে, আপনার প্রেসিডেন্ট প্যালেস আক্রমণ করে যে মাদুরো এবং তার স্ত্রী সহ ওদেরকে আটক করে নিয়ে গেল। এখন হচ্ছে সে তার নিজস্ব সরকার বসাবে। কথার কথা ভারত এসে মনে করেন যে ইউনুস সরকারের উপর আক্রমণ করলো, তো প্রেসিডেন্ট ইউনুস তার স্ত্রীকে নিয়ে গেল, তার বললো না এখন আওয়ামী লীগ সরকার বসবে। সো এরকম আর কি একটা সিচুয়েশন হচ্ছে সেখানে। তো এখন আপনারা বলতে পারেন যে ভেনেজুয়েলা কি আর্মি নেই, তারা কি করলো বা তাদের কি ছিল। তো এখন একটা ব্যাপার হচ্ছে কি প্রযুক্তির, এখন দেখেন আলোচনা করছিলাম ভূ রাজনীতি নিয়ে বা শুধু রাজনীতি নিয়ে, এই মুহূর্তে দেখবেন যে প্রযুক্তি চলে আসছে অলরেডি। কিন্তু আমরা অর্থনীতিও কভার করেছি যে ডলার কিভাবে কাজটা করে, তারপরে আমরা এখন দেখবো যে প্রযুক্তি। তো এখন মনে করেন যে আমেরিকার একটা বিমান আসলো, বিমান এসে বোমিং করলো, তো এখন বিমানের এগেনস্টে তো আরেকটা বিমান এসে লড়াই করবে, অথবা অ্যান্টি এয়ারক্রাফট যে মিসাইল সেটা নিচে থেকে করবে। তো এগুলো বেশ ব্যয়বহুল এবং উচ্চ প্রযুক্তি জিনিস। তো এত টাকা ভেনেজুয়েলার আছে কিনা সেটা একটা প্রশ্ন। আর তা যদি বিক্রি করতেই না পারে তো টাকা আসবে কিভাবে? তো হয়তো মানে জিনিসটা মানে ব্যয়ের একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এই প্রযুক্তির নিজস্ব যে প্রযুক্তি সেটাও তাদের নাই যে আসলে নিজেরা কষ্ট করে এটা বানাবে। তো এর ফলে দেখা গেল যে আকাশটা হচ্ছে অরক্ষিত ছিল, সেজন্য আকাশ দিয়ে আক্রমণ করেছে। কথার কথা যদি তার সাগর অরক্ষিত থাকতো সাগর দিয়ে আক্রমণ করতো, যদি ভূমি অরক্ষিত হতো তাহলে ভূমি দিয়ে আক্রমণ করতে গিয়ে একবার ফেল করেছে, এটা বলেছি। তো দেখলাম যে আকাশটাই আসলে আমেরিকার যে মানে আকাশ প্রযুক্তি এত উন্নত যে ওটা ঠেকানোর মতন ক্ষমতা হয়তো ভেনেজুয়েলা আর্মির নাই, এবং আক্রমণ করে খুব দ্রুত মানে ব্রিস্ক অ্যাটাক যাকে বলে কার্য সম্পাদন করে ফেলেছে। তো দেখা গেল যে ল্যান্ডে বিভিন্ন জায়গায় আর্মি আছে, তো ওরা আস্তে আস্তে মুভ করতে করতে সিদ্ধান্ত নিতে কাজই শেষ। তো এই জন্য আসলে আকাশ প্রতিরক্ষা বর্তমান যে দুনিয়া সেখানে আসলে আকাশ প্রতিরক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভারত যদি বাংলাদেশে এইভাবে আকাশে আক্রমণ করে ভারতের সেই সক্ষমতা আছে কিনা বা বাংলাদেশে ঠেকানোর সক্ষমতা কতটুকু। ভারতের বিমান বাহিনী অনেক বড়, সে যদি চায় এভাবে অ্যাটাক করে খুব দ্রুত ইয়ে করতে হতেও পারে সে সাকসেসফুল হচ্ছে, বা হতেও পারে যে এটা সে যেভাবে কল্পনা করেছে সেভাবে হয় না, এরকম অনেক কেস হয়েছে। তো আসলে অ্যাকচুয়াল যুদ্ধের সিচুয়েশনে কি হয় সেটা আসলে বলা মানে মুশকিল। তবে বাংলাদেশের কি এয়ার ডিফেন্স সিস্টেম আছে, হয়তো অত ভালো পর্যায়ে এখন নাই, ইনশাল্লাহ হবে, চেষ্টা চলছে। আর কিন্তু বাংলাদেশের হয়তো নিজস্ব মিসাইল বা এই ক্যাপাবিলিটিটা ওইভাবে নিজস্ব কিছু নাই আর কি, সব হচ্ছে কেনা। তো দেখা গেল যে চাইনিজ মানে এয়ার ডিফেন্স সিস্টেম বিমান আসছে, বিমান এখন অত ভালো পর্যায়ে নেয় ইত্যাদি, এগুলা প্রকিউরমেন্ট চলছে বা আপনার উন্নয়ন কাজটা চলছে। বিশেষ করে ভারত পাকিস্তান যে কনফ্লিক্ট সেটার পর থেকে এইদিকে বেশ ভালো কাজ হচ্ছে। তো আসলে সত্যি কথা বলতে মানে আমরা দেখলাম যে মানে রাশিয়া যেভাবে ইউক্রেন অ্যাটাক করেছে আমেরিকা ঠিক সেভাবে ভেনেজুয়েলা অ্যাটাক করেছে, এবং এই জিনিসটা আসলে আমাদের যে বিভিন্ন দেশের সরকার বলেন কি, বিভিন্ন কর্পোরেশন বলেন, দেশের জনগণ বলেন কি, সুশীল সমাজ বলেন কি, মিডিয়া বলেন, সবাই আসলে অত মানে সিরিয়াসলি দেখছে না যেভাবে আসলে রাশিয়ার ক্ষেত্রে দেখা হয়েছিল। তো এই জিনিসটা একটা ব্যাপার যে আসলে সফট পাওয়ার যেটা সারা দুনিয়ার উপর যে আচ্ছা যে আমি আধিপত্য করলে ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু আমেরিকার একটা বড় শক্তির কারণ। সে যেমন ডলার আছে যেমন প্রযুক্তি আছে, ঠিক তেমনি তাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে টু বি অ্যান মানে এম্পায়ার, টু বি কি বলবেন, টু বি অ্যান অ্যাসার্টিভ ফোর্স। এটাও কিন্তু একটা ক্ষমতা।
আজকে যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় এই ঘটনা করতো তাহলে চিন্তা করেন যে রেসপন্সটা কেমন হতো। সেই তুলনায় যখন এইভাবে অ্যাটাকটা এসেছে তো রেসপন্সটা অনেকটাই ভিন্ন হয়েছে। এটা কিন্তু একটা শক্তি, মানে শুধু প্রযুক্তি এবং অর্থনীতির বাইরে কিন্তু এটা একটা শক্তি। তো এই জিনিসটাও মাথায় রাখা উচিত। তো এই সব কিছু বিচার করলে আসলে বলা যায় যে আমরা যে প্রযুক্তি বলেন, অর্থনীতি বলেন এবং কূটনৈতিক বা আপনার যে সফট পাওয়ার বলেন, এইসব দিক থেকে আসলে অনন্য উচ্চতায় থাকে আমেরিকা এমন একটা কাজ করতে পেরেছে যেটা হয়তো ক্ষমতা থাকলে আমরা অনেকে করতে পারতাম না। তো সব মিলিয়ে এখন যা মনে হচ্ছে যে ভেনেজুয়েলাতে আমেরিকা তার নিজস্বপন্থী সরকার বসাবে এবং এর পরবর্তীতে ভেনেজুয়েলা তো অবশ্যই বাকি যে সাউথ আমেরিকান দেশগুলো তারা একটু সতর্ক হবে যে না, আমেরিকার বেশি একটা বিরোধী হওয়া যাবে না নিজের অস্তিত্ব রক্ষার জন্যই। তো এইভাবে আর কি আমেরিকার প্রভাব সাউথ আমেরিকায় বেশি যেন হয় বা থাকে সেটা নিয়ে বেশ একটা ঢেউ তৈরি হবে বা হচ্ছে। তবে এর মাঝে একটা ব্যতিক্রম হচ্ছে কিউবা। দেখা যাক তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। এত বছর পর্যন্ত কিউবা আমেরিকা বিরোধী অবস্থান করে আমেরিকার একদম হৃৎপিণ্ডের পাশেই ছিল। তো এই ঘটনা আসলে তাদেরকেও কীভাবে প্রভাবিত করে বা অন্যান্য দেশকে যেমন ইরানকে, এগুলো সব কিছু আসলে দেখার বিষয়। এই ছিল আজকে বলার মতন। এই পুরো ঘটনাটা শোনার পর আপনার কাছে কেমন লাগলো বা আপনার চিন্তা কি সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এই জাতীয় আরও ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে ভবিষ্যতে আরও নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।